আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি এখানে দাঁড়িয়ে ইচ্ছা ছিল আগে যে মুক্তিযুদ্ধ সম্বন্ধে কিছু কথা বলবো, কিন্তু সময় নেই বলে আমি শুধু ওই 15ই আগস্ট সম্বন্ধে কিছু কথা বলব। 15ই আগস্ট আপনাদের সবাদের মনের মধ্যে একটা জিনিস আছে, আপনি তো তখন সেনাপ্রধান ছিলেন, আপনি বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারলেন না কেন? এই প্রশ্নটা সবার কাছেই আছে। আপনারা জানেন আমেরিকান প্রেসিডেন্ট গুলি খেয়ে মৃত্যুবরণ করেন। এত বড় একটা দেশ যার সেনার সংখ্যা এত, সেই দেশের রাষ্ট্রপতিকে গুলি করে হত্যা করা হয়েছে রাস্তার পাশে। বলতে পারেন, কিন্তু আমি শুধু এটি বলবো, সেনাপ্রধান একজন ব্যক্তি যে নাকি সৈন্য পরিচালনা করে যুদ্ধকালে এবং পিস টাইমে, কিন্তু সে এককভাবে কোনো সৈন্য পরিচালনা করে না। সেই সৈন্য পরিচালনা করে তার আন্ডার কমান্ড অফিসারদের দ্বারা, কর্মকর্তাদের দ্বারা। সেই দিন সেই কর্মকর্তারা তার সেনাপ্রধানকে কথা শোনে নাই। তবে কত কিছু জিনিস আছে যেগুলি নাকি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। 15ই আগস্টে কয়েকটা জিনিস ঘটে গেছে। ফর এক্সাম্পল, আর্মার এবং আর্টিলারি এই দুইটা ইউনিটই কিন্তু প্রথমবারের মতো বের হয়ে গেছিল ক্যান্টনমেন্ট থেকে, বঙ্গবন্ধুর বাড়ির থেকে। তারা গেছিল কবে? 14-15 রাতে। এই দুইটা ইউনিটের উপর নির্দেশ ছিল তারা মাসে 2 বার নাইট ট্রেনিং করবে, এবং সেটা হবে বৃহস্পতি শুক্রবার রাত্রে। 14-15 আগস্ট রাত্রটা কিন্তু বৃহস্পতি শুক্রবার রাত্রে। তো ওই রাত্রে যখন এইগুলো ট্যাঙ্কগুলো চলাফেরা করেছে, ইন্টেলিজেন্সের সামনে দিয়ে, মানুষের সামনে দিয়ে কেউ কিন্তু তাদের উপর কোনো সন্দেহ ছিল না, যতক্ষণ না তারা তাদের লিমিট ক্রস করেছে। এই এক। 2 নম্বর, বঙ্গবন্ধু 15ই আগস্ট ঢাকা ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। 14ই আগস্ট পুলিশ আইজি মিস্টার নুরুল ইসলাম আমাকে বললেন যে বঙ্গবন্ধু যেই জায়গার থেকে, যেই মঞ্চের থেকে তার বক্তব্য রাখবেন, তার আশেপাশে কিছু এক্সপ্লোশন হয়েছে। সেই জায়গাটাকে সেভ করার মতো তার কাছে কোনো কিছু ছিল না। আমি কি তাকে সাহায্য করতে পারি? নিশ্চয়ই পারি, কারণ আমার কাছে তখন ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটি, যারা নাকি অ্যান্টি এক্সপ্লোসিভ এক্সপার্ট, তাদের পাঠিয়েছি সেই জায়গাগুলো সেভ করার জন্য। তো 14ই আগস্ট এইগুলোকে সেভ করার জন্য মানুষ সবাই তৎপর ছিল, ইনক্লুডিং দি ইন্টেলিজেন্স এজেন্সি। তারা এটা করেছে, কেন করেছে, কি করতে চাচ্ছে, এইসব নিয়ে তারা ব্যস্ত ছিল। ওই সময়
পাকিস্তানিদের কিছু এজেন্ট চিটাগাং হিল ট্র্যাক্সে আমাদের পুলিশ আউটপোস্টের উপর আক্রমণ করে ওই ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স। ওইটাকে রক্ষা করার জন্য আমাদের তখন চিটাগাং হিল ট্র্যাক্সে যাওয়ার মতো ওরকম যানবাহন ছিল না, হেলিকপ্টার ছিল না, উড়োজাহাজ। তো ওই সময় বঙ্গবন্ধু শ্রীমতী গান্ধীর সাথে কথা বলার পর শ্রীমতী গান্ধী একটা হেলিকপ্টার আমাদেরকে দেয়। আমি সেই হেলিকপ্টারটা চিটাগাং রেখেছিলাম, যাতে করে তারা চিটাগাং হিল ট্র্যাক্সে যদি দরকার পড়ে সেটা ব্যবহার করতে পারে। ওই হেলিকপ্টারটা মাসে একবার কলকাতা যেত ফর সার্ভিসিং। ওই 15ই আগস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে, এই দিনটাকে সামনে রেখে তারা ওই সার্ভিসিংয়ের ডেট ঠিক করে এবং 14ই আগস্ট তারা চিটাগাং থেকে কলকাতার দিকে রওনা হয়। অতিমধ্যে ফেরির উপরে এসে এটা একটা শকুনের সাথে বিধ্বস্ত হয়ে এটা কি হয়, ক্র্যাশ করাতে তার যতজন যারা ছিল সবাই মারা যায়। এরা যেহেতু আমার অতিথি, আমি সেদিন এটা নিয়ে খুব তৎপর ছিলাম। কি বলে, তাদের ডেড বডিগুলো ফেরির থেকে স্টার্ট করে ঢাকা নিয়ে এসে এবং ঢাকার থেকে কলকাতা পাঠানো, এই নিয়ে আমি ব্যস্ত ছিলাম বিধায় আমার অন্যদিকে আর কোনো খেয়াল ছিল না। যাই হোক, আমি যে একজন মানুষ, আমি কাজ করব, আমাকে জানতে হবে। আমাকে কেউ না কেউ খবর যদি দেয় তাহলেই তো আমি জানব। ওই সময় আমরা যখন আর্মিকে প্রথম রেজ করার জন্য শুরু করি, আমাদের ফান্ড কনস্ট্রেন্ট ছিল বোধহয়, আমাদের ওই ইন্টেলিজেন্স এজেন্সি দুইটা করা দরকার মনে করি নাই। ডিজিএফআই অর্গানাইজেশনটা আর্মি হেডকোয়ার্টারে রেজ হয়, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত না আমরা অন্য পর্যায়ে যাব, সেকেন্ড স্টেজে যাব, ততক্ষণ পর্যন্ত তারা আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্সকে ইন্টেলিজেন্স ইনফরমেশন দেবে। ওই যে ইন্টেলিজেন্স ইনফরমেশন দেওয়ার জন্য তাদের ওইভাবে রাখা হয়েছিল। কিন্তু 74 সনে এসে এই ইন্টেলিজেন্স এজেন্সি আর্মি হেডকোয়ার্টার থেকে প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটে চলে যাওয়ার পর যেই অফিসার প্রত্যেকদিন সকালে এসে চিফদেরকে ব্রিফ করত, ওই প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটে চলে যাওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না, কারণ তারা ডাইরেক্টলি প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করে। তো এইটার পরবর্তীতে এটার জায়গাতে ইন্টেলিজেন্স এজেন্সি তৈরি করার জন্য একটা প্রস্তাব মিনিস্ট্রি অফ ডিফেন্সে দেওয়া হয়েছিল, কিন্তু সেটার কোনো কারণবশত এটা পাস হচ্ছিল না। যাই হোক, সেটা পাস হয়েছে 15ই আগস্ট 75-এর পরে। তো যাই হোক, এই হলো এক পরিস্থিতির মধ্যে আমি 14-15 তারিখ রাতে ওই ইন্ডিয়ান অফিসার এনসিওদের বডি কলকাতা পাঠিয়ে দিয়ে আমি বাড়িতে গিয়ে ঘুমাচ্ছিলাম 1টার পরে। আমি সকালে চেষ্টা করি নামাজ পড়ার জন্য, কিন্তু সেদিন ঘুমিয়েছিলাম বলে আর নামাজ পড়া হয়। আমার যে ইন্টেলিজেন্স অফিসার ছিল লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন,
সে সকালে এসে আমার বাড়িতে ঢোকে, আমার ব্যাটম্যানকে বলে, ব্যাটম্যান আমাকে ওর ঘরের কড়া টোকা দেয়। টোকা দেওয়ার পরে আমি উঠে জিজ্ঞেস করি কী ব্যাপার। তখন সালাউদ্দিন যে ইন্টেলিজেন্স অফিসার আমাকে বলল, স্যার আপনি কি আর্মার এবং আর্টিলারিকে শহরের দিকে পাঠিয়েছেন? আমি বললাম না তো, কেন? বললো তারা তো রেডিও স্টেশন, গণভবন, বঙ্গভবন 32 নম্বরের দিকে যাচ্ছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, ঢাকা ব্রিগেড কমান্ডার উদ্দেশ্য করে, সাফাত জানে? ঢাকা ব্রিগেড কমান্ডার ছিল তখন কর্নেল সাফাত। তাই বললাম যে সাফাত জানে? সে বললো যে স্যার আমি জানি না, কিন্তু যাক আপনাকে আমি প্রথম বললাম। আমি তখন তাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি নিজেই চলে যাও সাফাত জমিলের বাসায়, কারণ আমার বাসার থেকে তার বাড়ি যে থাকার জায়গা খুব বেশি হলে 100-150 গজ হবে। তুমি নিজেই চলে যাও তার কাছে এবং এটা বলো। আর তার কাছে তখন ছিল 3টে ব্যাটালিয়ন, 1st, 2nd এবং 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই 3টে ব্যাটালিয়ন দিয়ে সেটা প্রতিরোধ করার জন্য বলো। আমিও ঘরের ভিতরে ঢুকে আমি তাকে টেলিফোনে বলে দিচ্ছি। এ কথা বলে আমি ঘরের ভিতরে ঢুকলাম। ঘরে ঢুকে প্রথম আমি তাকে টেলিফোন করলাম, করে তার টেলিফোনটা এঙ্গেজ করলাম পাওয়াতে প্রথম। তারপরে আমি একটি রিং করলাম বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুর টেলিফোন যেটা নাকি 1-to-1 লাইন, যেটা নিয়ে রেড টেলিফোন, এঙ্গেজ। 1বার, 2বার, 3বার, 4বার, 7বার আমি টেলিফোন করে তখন পাই নাই। তখন আমি সেটটা আমার ওয়াইফের কাছে, সেও বসা ছিল পাশে, আমার ওয়াইফের কাছে দিয়ে বললাম, তুমি এই নাম্বারটা রিং করতে যাও, যখন পাবে আমাকে দিবা। আমি অন্য সিভিল লাইনে আর্মি চিফ, নেভাল চিফ এবং জিয়া, খালিদ মোশাররফ সবাইকে টেলিফোন করলাম। তার আগে আমি সাফাত জমিনকে টেলিফোন করলাম। সাফাত জমিনকে আমি যখন জিজ্ঞেস করলাম যে সাফাত, তুমি কি আর্মার এবং আর্টিলারিকে শহরের দিকে পাঠিয়েছ? বলছে না তো স্যার। কেন? আমি বললাম যে কর্নেল সালাউদ্দিন এসে আমাকে এই কথা বলতেছে। যাই হোক, কী হয়েছে আমি জানি না, তুমি যদি না পাঠিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি তোমার কাছে যে 3টা ব্যাটালিয়ন আছে, 1st, 2nd এবং 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এই 3টা ব্যাটালিয়ন দিয়ে তুমি তাদেরকে প্রতিহত করো। এই কথা বলে আমি অন্যদের সাথে কথা বলি। ইতিমধ্যেই জিয়াউর রহমান আমার বাসায় চলে আসে, আসার খালিদ মোশাররফ চলে আসে। জিয়াউর রহমান আমার বাসায় চলে আসছে এবারে টিপটপ ড্রেসে, ড্রিভেন বাই হিজ শফার ড্রিভেন কার, এবং খালিদ মোশাররফ আসছে স্লিপিং স্যুট পরা, ড্রাইভিং হিজ পার্সোনাল কার। তো এখানে আসছে বলে আমি খালিদ মোশাররফকে বললাম, খালিদ আমি সাফাতকে তো এই নির্দেশ দিয়েছি, তাদেরকে বলছি যে কি শুনেছি, সাফাতকে এই নির্দেশ দিয়েছি, এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখতেছি না। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তুমি 46 ব্রিগেডে যাও, সাফাতকে অ্যাক্টিভেট করো। আমি ভিতরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমিও যাব। এই কথা বলে তাকে পাঠিয়ে দিলাম। যখন পাঠাচ্ছি তখন বারে বারে জিয়াউর রহমান তখন আমার সামনে ছিল, বারে বারে সে এটা বাধা দিচ্ছিল যে পাঠাও না, পাঠাও না। এক পর্যায়ে যখন পাঠাচ্ছি তখন সে বললো যে হি ইজ গোয়িং টু স্পয়েল ইট। তো এখন জানি না হোয়াট ডিড হি মিন বাই দ্যাট কমেন্ট, হি ইজ গোয়িং টু স্পয়েল ইট। সে ওইখানে গিয়ে আর কি অন্য কিছু করতে যেটা ছিল, যে সে এমনও তো হতে পারে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা স্পয়েল করতে পারে। যাই হোক, এখান পরে আমি আমার অফিসে এসে আমি খবর নিতে চেষ্টা করতেছি। অফিসে এসে বসার সাথে সাথে আমি খবর পেলাম বঙ্গবন্ধু ইজ ডেড।
এমন সময় আমি যে অফিসে বসতাম তার ডান পাশে, মানে অফিসের পশ্চিম পাশে কি বলে ব্যারিকেডের বাইরে একটা ট্যাঙ্ক এসে দাঁড়ায়। তারপরে 2-3টা গাড়ি এসে আমার অফিসের সামনে এসে দাঁড়ায়। ওই গাড়িগুলির থেকে একজন অফিসার আর প্রায় 16-17 জন সোলজার এসে রীতিমতো ধাক্কা দিয়ে আমার অফিসের দরজাটা খোলে। ওই সময় আমি যেখানে বসা, আমার সামনে যে টেবিলটা ছিল, এই টেবিলের এই কোণার মধ্যে ছিল জিয়াউর রহমান বসা, এবং এই কোণার মধ্যে সাফাত জমিল ওই 46 ব্রিগেড থেকে ফিরে এসে রিপোর্ট দিতেছিল কি দেখে আসছিস। আর আমার পাশে দাঁড়ানো ছিল যে তখন কর্নেল নাসিম, পরবর্তীতে সেনাবাহিনী প্রধান হয়েছিল নাসিম। এরা সবাই ঢুকেই বলছে হোয়াইট চিফ করে। নাসিম বলেছে দেখতেছো না চিফ ইজ হিয়ার। তখন সবাই বন্দুকটা আমার দিকে তাক করা। জালিমের বন্দুকটা এতখানি কাছে, আমি যেমন হাত দিয়ে ওই বন্দুকের তার যে অস্ত্রটার নলের মধ্যে আমি আঙুল দিয়ে টাচ করতে পারতেছি। আমি এটা দেখে গালিমকে বললাম যে গালিম, এই অস্ত্র আমি দেখে এবং ব্যবহার করে অভ্যস্ত। তুমি যদি ব্যবহার করতে এসে থাকো করো, আর যদি কথা বলতে এসে থাকো তাহলে তোমার অস্ত্র এবং তোমার লোকদের বাইরে রেখে তারপরে কথা বলো। তখন সে তার অস্ত্রটা নিচের দিকে নামায়া বলে, স্যার প্রেসিডেন্ট আপনাকে রেডিও স্টেশনে ডাকছে। আমি বললাম প্রেসিডেন্ট? আমি তো শুনছি প্রেসিডেন্ট ইজ ডেড। সে বলে যে স্যার, you should have known by now Khondokar Mostak is the president. আমি বললাম খন্দকার মোশতাক মেবি ইয়োর প্রেসিডেন্ট, হি ইজ নট মাইন। এই কথা বলার সাথে সাথে সে বলে উঠলো, স্যার আমাকে এমন কিছু করতে বাধ্য করেন না যা আমি করতে আসি নাই। বললাম তোমার যা খুশি করতে পারো, আমি তোমার সাথে কোথাও যাব না। এই কথা বলে আমার সিটের থেকে উঠে আমার টেবিলটা যে সামনে ছিল এটার সাইড দিয়ে ঘুরে তাদেরকে রীতিমতো ধাক্কে আমি ঘরের থেকে, আমার অফিস কক্ষ থেকে বাইরে। আমার পিছনে পিছনে জেনারেল জিয়া এবং গালিম বের। ঘর থেকে গালিম বের হওয়ার সাথে সাথে আমি আমার গাড়ির দিকে যাচ্ছি বসার জন্য। এমন সময় জিয়া গালিমের দিকে তাকায় বলে, গালিম ওয়েল ডান, কংগ্রেচুলেশন, ওয়েল ডান, কিসমি। এটা ছিল আমাকে যারা নাকি সাহায্য করবে তাদের কার্যক্রম। ওইখান থেকে আমি গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে 46 ব্রিগেডে রওনা হয়েছি। গালিম তাদের গাড়িটা নিয়ে আমাকে ঘেরাও করে ওই 46 ব্রিগেডে নিয়ে গেছে, যেখানে নাকি রশিদ বসেছে, রশিদ আর নজর হাফিজ। রশিদ আমাকে দেখেই বলে যে স্যার আপনি রেডিও স্টেশনে যান। আমি বললাম যে আমি তো রেডিও স্টেশনে এখন যাব না যতক্ষণ পর্যন্ত না আমি অন্য চিফদের সাথে কথা বলি। তো এই কথা বলার সাথে সাথে তারা কী করেছে জানি না, তার কিছুক্ষণ পরেই আর এয়ার চিফ এবং নেভাল চিফকে আমার ওইখানে নিয়ে এসে আমাদেরকে রীতিমতো গান পয়েন্টে রেডিও স্টেশনে নিয়ে যায়। রেডিও স্টেশনে নিয়ে যাওয়ার পরে যে একটা ঘরে নিয়ে গেল, যেখানে দেখি খন্দকার মোশতাক বসা। খন্দকার মোশতাক যেই জায়গাতে বসা, তার সামনে একটা মাইক্রোফোন, তার পাশে তাহিরউদ্দিন ঠাকুর দাঁড়ানো। আমাকে দেখেই খন্দকার মোশতাক বলে উঠল, কংগ্রেচুলেশন সফিউল্লাহ, ইউর ট্রুপস হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব, নাও ডু দ্য রেস্ট। আমি বললাম যে হোয়াট রেস্ট? বলে ইউ শুড নো দ্যাট বেটার। আই সেড ইন দ্যাট কেস লিভ ইট টু মি। এই কথা বলে আমি 2 কদম পিছনে গিয়ে বেরিয়ে যাব। এমন সময় পাশে দাঁড়ানো ছিল তাহিরউদ্দিন ঠাকুর। বলল ওনাকে যেতে দিয়েন না, আরও কিছু কাজ বাকি আছে। আমি বেরিয়ে যাব, আমি দেখি দরজার মধ্যে ডালিমরা দাঁড়ানো। তো ওখানে আমাকে নিয়ে আর একটা কামরাতে, আমাদের 3 জন চিফকেই অন্য একটা কামরাতে নিয়ে যায়।
ওইখানে তাহিরউদ্দিন ঠাকুর আসে, আসার পরে একটা কাগজের মধ্যে এই সরকারের উপর যে আমাদের আস্থা আছে এই বলে একটা ভাষণ লেখে আমাদের সেটা পড়তে হয়। পড়ার পরে সেটা তারা রেকর্ড করে। আমি দেখলাম যদি না পড়ি কী হবে, পড়লে কী হবে। যা দেখতেছি যদি না পড়ি তাদের কিছু হবে না, হবে আমার। তা আমি তখন আমার মনের মধ্যে যে চিন্তাটা, আমি চেষ্টা করব কোনোভাবে যাতে কন্ট্রোলটা আমার হাতে আনতে। কন্ট্রোলটা হাতে যদি আনতে পারি তাহলে আই ক্যান রিয়্যাক্ট। এর আগে রিয়্যাক্ট করলে এটার অ্যাকশনটা ভালো হবে না, তাই আই কুড নট রিয়্যাক্ট। আমি তাদের কথা বাধ্য হয়ে এটা পড়তে হয়েছে আমাকে। ওইখানে আমাদের এই পড়া শেষ হওয়ার পর খন্দকার মোশতাক এসে বলল যে কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করা হবে, আই ওয়ান্ট মাই চিফস দেয়ার। তো আমরা গেলাম ওইখানে, ওইখান থেকে বেরিয়ে বঙ্গভবনে গেলাম। খন্দকার মোশতাক কিছুক্ষণের মধ্যেই শপথ বাক্য পাঠ করবেন। ইতিমধ্যে যে প্রেসিডেন্টের যে মিলিটারি সেক্রেটারি আমাকে আয়সা বললো যে স্যার আপনার একটা কল আছে। কে? জেনারেল ওসমানী। জেনারেল ওসমানী। আমি গেলাম, কল ধরতেই আমি বললাম যে আমি শফিউল্লাহ বলছি। বলে শফিউল্লাহ কংগ্রেচুলেশন। আমি বললাম স্যার ডু আই ডিজার্ভ দিস কংগ্রেচুলেশন? তিনি বলে যে ওল্ড বয় ইউ ডোন্ট নো ইউ হ্যাভ সেভ দ্য কান্ট্রি ফর দ্য সিভিল ওয়ার। আই ডোন্ট নো হোয়াট আই ডিড, বাট প্রবাবলি এমনও হইতে পারত যদি আমি কোনো সৈন্যদের নিয়ে এটা প্রতিবাদ করতে যেতাম, এটার প্রতিবাদ করতে বিপক্ষ শক্তি তো সৈন্যরাই হতো। এটা হয়তোবা জানি না ইফ হি মেন্ট দ্যাট ওয়ে, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো হি ডিড নট মিন দিস। কেন বলছি? ওই যে 15 তারিখে আমি বঙ্গভবনে গিয়েছি, আমি ছাড়া সবাই এদিকে যাওয়ার চেষ্টা করে। আমার জন্য কি হলো যে আমি যেন এখান থেকে না যাই। 15, 16, 17, 18 তারিখ একই কাপড়ে আমি বঙ্গভবনে ছিলাম এবং ওইখানে কনফারেন্স অ্যাটেন্ড করেছি। কনফারেন্সটা কি? মার্শাল ল হবে কি হবে না। তা আমি এক পর্যায়ে বললাম মার্শাল ল হবে কি হবে না এখন বলে দিলাম। মার্শাল ল তো অলরেডি ডিক্লেয়ার্ড ইন দ্য রেডিও টেলিভিশনে। তো বলে যে সেটা কে করছে? তা বলছি করছে আর্মি অফিসার। বলছে যে এটা তো তোমার ট্রুপস করছে। তা আমি বললাম তারা যদি আমার ট্রুপস হতো তারা কিন্তু আমার নাম নিত, তারা কিন্তু আপনার নাম নিয়েছে। এই কথা বলাতে সে বলে উঠলো যে তুমি তো রেগে যাইতেছো খামাখা, আমি তো এটা ল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করতেছি। মানে খন্দকার মোশতাক যে কতটুকু শ্রুড এটা আমি আগে বুঝি নাই, কিন্তু হি ট্রাই টু মোল্ড দিস অ্যান্ড তার ফেভারে কথা বলার অনেকে চেষ্টা করেছে। যাই হোক, আমরা 3-4 দিন থাকার পর 17 তারিখে রাত্রে সে বললো যে আমি কালকে তোমাদেরকে একটা ড্রাফট দিব, সেই ড্রাফটটা দেখে কী করে পরে এটাকে গেজেট নোটিফিকেশন করা হবে। আমরা আবার ওই দিন রাত্র কাটালাম। পরের দিন সকালে সে বেরিয়ে এসে আমাকে, আমি ডান দিকে বসাছিলাম, তার ডান পকেট থেকে একটা কাগজ বের করে আমার হাতে দিল। আমি ওইটা খুলে এটা দেখতেছি আর বলতেছি যে আপনি যান রেস্ট করেন, আমরা দেখি এটার মধ্যে কোনো ভুল টুল আছে কিনা। সে আমার দিকে মানে চোখটা এভাবে ঘুরেছে যে আমি মস্ত বড় একটা অন্যায় করে ফেলেছি। যে শফিউল্লাহ, I have been working on it for the last 3 months. তা আমি তখন বলে উঠলাম যে in that case it must be right, আমার আর দেখার দরকার নাই, খন্দকার তুমি দেখো। মানে এয়ার ভাইস মার্শাল খন্দকার তুমি দেখো, আমার আর দেখার দরকার নাই। ক্যান ইউ ইমেজিন? এই লোকটা 3 মাস যাবৎ মার্শাল ল জারি করার যে অর্ডার, সেটা 3 মাস যাবৎ সে এটা ড্রাফট
তৈরি করতেছিল, এগুলো তো আমরা জানি না। জানছি পরে। বঙ্গবন্ধুর খুব প্রিয় ছিল খন্দকার মোশতাক। একটা ঘটনা বলি যে কেমন প্রিয় ছিল। বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান মারা যান 16ই জানুয়ারি 1975 সালে। বঙ্গবন্ধু তার বাবাকে দেখার জন্য, তার মরদেহ সৎকার করার জন্য ঢাকার থেকে স্টিমারে যায় টুঙ্গিপাড়া। আমরা পাগলা ঘাটে ওনাকে সিওপ করতে গিয়েছি। ওইখানে গিয়ে কি ওই জাহাজের মধ্যে খন্দকার মোশতাকও আছে, বঙ্গবন্ধুর পরিবারের সাথে আর অনেক কিছুর মধ্যে ইয়েও আছে, খন্দকার মোশতাকও আছে। ওখানের দিকে বঙ্গবন্ধু আমাদের সাথে কথা বলতেছে, আর উপরে দেখি খন্দকার মোশতাক দাঁড়ায় চিল্লে চিল্লে কাঁদতেছে, আসিফ তার বাবা মারা গেছে। কিন্তু পরদিন আমরা ওই হেলিকপ্টারে করে ওই জানাজাতে শরীক হয়েছি। জানাজার পর তার ডেড বডি খন্দকার মোশতাকও কান্দে করে নিয়ে গেছে কবরের এখানে নামাইছে, ভিতরে ঢুকছে। যখন মাটি দিবে তখন তো সে ওঠে না, বলে যে আমার আর উঠে কি লাভ, আমার বাবা মারা গেছে, আমার আমি তো এখানে, আমাকেও এখানে দাফন করে দাও। এইভাবে বঙ্গবন্ধুর মন জয় করছে খন্দকার মোশতাক। যাই হোক, আজকে এইসব কথাগুলো এই জন্য বলছি, আমি বলতেছি আমি, অনেকে বলে যে বঙ্গবন্ধু আমাকে টেলিফোন করেছিলেন এবং আমার কাছে সাহায্য চেয়েছিলেন, আমি অনীহা প্রকাশ করেছি। আপনাদের কাছে বলেছি কিছুক্ষণ আগেই যে আমি যখন কয়েকবার টেলিফোন করে না পাইনি, তখন আমার ওই টেলিফোনটা আমার ওয়াইফের হাতে দিয়েছি যে তুমি এটা করতে থাকো। সে করতেছিল, এক পর্যায়ে আমি টেলিফোনটা নিলাম। ততক্ষণে প্রায় 10 থেকে 15 মিনিট সময় পার হয়ে গেছে। আমি টেলিফোনটা নিয়ে বঙ্গবন্ধুকে টেলিফোন করতেই পেয়ে গেছি। উনি আমার গলার আওয়াজ শুনেই বলে উঠলেন, শফিউল্লাহ, তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করছে, আমার রেবকে মেরে ফেলছে, তুমি জলদি ফোর্স পাঠাও। আমি তখন ওনাকে এতটুকুই বলছিলাম, স্যার আই এম ডুইং সামথিং, কারণ বাইরে আমি সাফার জমিকে অলরেডি নির্দেশ দিয়েছি, আই এম ডুইং সামথিং, ক্যান ইউ গেট আউট অফ দি হাউস। তো উনি কিছু বললেন না, হাও কিছু বললেন না। আমার মনে হলো যে ওনার সাথে বোধহয় কেউ ছিল। টেলিফোনটা উনি টেবিলের উপরে রাখছেন, আমি একটা শব্দ পেলাম। তার প্রায় 20-30 সেকেন্ড পরে আমি কিছু গুলির আওয়াজ পাই। তা আমার যতটুকু মনে হয় সেইটাই বোধ হয় বঙ্গবন্ধুর লাশ। তো যাই হোক, এইভাবেই বঙ্গবন্ধুর সাথে আমার কথা হয়। আমি তাকে রক্ষা করতে পারি নাই। এই ব্যর্থকে নিয়ে আমি এত কতগুলি বছর চলছি ফিরছি, কিন্তু কেউ কেউ আমাকে অনেক রকম কথা বলে। আমি তো একজন মানুষ, আমাকে বলে জমিল যদি যেতে পারে আমি যেতে পারলাম না কেন? কথা হলো, জমিল যদি যেতে পারে তাহলে আমি যেতে পারলাম না কেন? জমিল যে কী করেছে, সে যাওয়ার পরে তো সেগুলি গুলি খেয়ে মারা গেছে। আমি মরলে তারা খুশি হতো, আমি গেলে তো একই হতো। আমার কাছে যদি কিছু শক্তি না থাকে, এককভাবে দিয়ে তো কোনো লাভ হতো না। এই জন্য যেতে পারিনি, এটাই আমার ব্যর্থতা। তো যাই হোক, আপনাদের নিশ্চয়ই অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে। আমি আছি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে আমি বলবো, এতগুলি বছর পর বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে,
কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু তদন্ত হয়নি যে এই হত্যার পিছনে কারা আছে। এখানে আমি একটা, আপনারা এইসব বই পড়ছেন নিশ্চয়ই, পড়ার পরেই হয়তো আপনাদের মনের মধ্যে কিছু সন্দেহ আমার উপরে হয়েছে। যেমন অনেকে বলে যে আমি সাফার জমিলকে কোনো, কথাটা শুধু সাফার জমিলই বলছে, কিন্তু সে কি বলছে, সাফার জমিল বলতেছে সকাল 6:10 হন্তদন্ত হয়ে রশিদ আমার ঘরে ঢুকে বলে, উই হ্যাভ কিল্ড শেখ মুজিব। এমন সময় টেলিফোন বেজে ওঠে। আমি টেলিফোন ধরতে শফিউল্লাহ সাহেবের কান্না ভাজা বিমর্ষ কণ্ঠ শুনতে পেলাম। তিনি তো আমাকে কিছু বললেন না। উনি, আমার কথাটা হলো কি, আমি তখন পর্যন্ত কেন কানতে যাব, তখন পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে আমার কথা, এমনকি তখন কিভাবে বঙ্গবন্ধু মারা গেছে সেটাও আমি জানি না। আমি পরবর্তীতে যখন নাকি আমার বাড়ির থেকে আমি অফিসে আসি তখন জানতে পারি যে বঙ্গবন্ধু মারা গেছে, তার আগে আমি জানি না। তাহলে আমি কানতে যাব কেন? আমার সে যখন বলে 6:10 রশিদ হন্তদন্ত হয়ে তাকে এসে বলে, উই হ্যাভ কিল্ড শেখ মুজিব, আমি যদি বলি যে তার নির্দেশ পালন করে সে রিপোর্ট দিতে আসছে, যে কাজের জন্য আমাকে পাঠাইছ সেই কাজ সফল করে আসছে, আমি কি ভুল বলবো? কিন্তু আমি ওগুলি বলতে যাব না, কারণ আমি দেখি নাই। কিন্তু যেটা নাকি আমি বলবো, এরকম একটা খবর পাওয়ার পর কারো কি নির্দেশের প্রয়োজন আছে? তার কাছে 3টা ব্যাটালিয়ন আছে। ওই 3টা ব্যাটালিয়ন দেখতে যে কয়টা গেছিল ওই সবগুলোর মধ্যে ধুলে ফেলতে পারত। আমরা পরেও জানতে পারি যে ট্যাঙ্কগুলো গেছিল, ট্যাঙ্কের মধ্যে অ্যামুনিশন ছিল। এই অ্যামুনিশন দিয়েছে খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ কেন দিয়েছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। আমি বললাম, বলে যে আমি বলছি কি এখন তো তারা সব তো আন্ডার কন্ট্রোল। আমি বলছি আন্ডার কন্ট্রোল, তোমার কমান্ড শুনবে, কিন্তু তুমি তো অ্যামুনিশন দিয়ে দিয়েছো, এখন তো তাদেরকে সাহসী বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন এই যে কথাগুলো, এগুলো সব ভালো করে বিশ্লেষণ করলে সত্যি ঘটনাটা বেরিয়ে আসবে। আমি এটা বহন করতে পারছি না। আমি সেখানে যাই, সবাই আমাকে দোষী মনে করে, কিন্তু আমি এটা বন্ধ করতে পারি নাই। নট বিকজ আমি পারি নাই। আরেকটা কথা হলো কি, সাফার জমিল বলতেছে আমি যেহেতু তাকে কোনো নির্দেশ দেই নাই, আমার বাসা থেকে জিয়াউর রহমানের বাসা মাত্র 100 গজ। আমার বাসা থেকে ডেপুটি চিফ জিয়াউর রহমানের বাসা প্রায় 100 গজ দূরে। আমি জিয়াউর রহমানের বাসায় গেলাম, ডাকাডাকি করলাম, তিনি বেরিয়ে এলেন। অর্ধেক শেভ করা ছিল। শফিউল্লাহ সাহেবের কথা বললাম, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তিনি বললেন, সো হোয়াট, বঙ্গবন্ধু নেই তো ভাইস প্রেসিডেন্ট তো আছে, ইউ অ্যালার্ট ইউর ট্রুপস। মানে বঙ্গবন্ধু মারা গেছে, সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট তো আছে, ইউ অ্যালার্ট ইউর ট্রুপস। অ্যালার্টের অর্থটা কি? উনি তো বলেন না যে ইউ সেন্ড ইউর ট্রুপস টু গেট হোল্ড অফ দেম। এখন কথা হলো, আমি যখন নাকি আমার বাসায় জিয়াউর রহমানের সাথে কথা বলতেছিলাম, বারে বারে আমি বলতেছিলাম যে আমি
সাফাতকে নির্দেশ দেওয়ার পরও সে কোনো কিছু করতেছে না। জিয়াউর রহমান ছিল সেখানে, সে তো আমাকে কথা বলে নাই যে সাফাত জমিলে আসছিল আর আমি তাকে কি বলেছি। এই যে সাফাত মানে এই যে আমার ডেপটি, তার নিজের কোনো উদ্দেশ্য ছিল বলে সে এইসব করেছে, এবং কী উদ্দেশ্য ছিল সেটা তো আপনারা পরে দেখেছেন। বঙ্গবন্ধু দেশে ফিরে আসছিল 10ই জানুয়ারি বা 72-এ। 12ই জানুয়ারি কিন্তু বঙ্গবন্ধু দালাল আইন তৈরি করেছিল। এই দালাল আইনে যুদ্ধ অপরাধীদের বিচারের কার্যক্রম শুরু করেছিল। 75-এর পরবর্তীতে ডিসেম্বর, ওই 75-এ 31 ডিসেম্বরে দালাল আইন জিয়াউর রহমান বাতিল করে দেয়, এবং যারা নাকি সাজাপ্রাপ্ত ছিল তাদের মধ্যে 121 জন সাজাপ্রাপ্ত ছিল। 21 জনের ফাঁসি হুকুম হয়েছিল, সবাইকে ছেড়ে যায় এক্সেপ্ট একজনের ফাঁসি হয়ে গেছিল, তার নাম চিকন আলী, বাড়ি তার কুষ্টিয়া মেহেরপুরের কাছে। তো এই যে জিয়াউর রহমান এই সমস্ত রাজাকারদেরকে ছেড়ে দেয়, যারা নাকি আইনের আওতায় ছিল, তারা তাদের বিচার হচ্ছিল, তাদের সবাইকে ছেড়ে দেয়, এবং ওই যে দালাল আইনটা পর্যন্ত তুলে দেওয়া হয়। তা আমি যেটা নাকি আমরা পরবর্তীতে চেষ্টা করে যাচ্ছি বলতে, বঙ্গবন্ধু এই আইনটা চালু করেছিল। আমার শেখ হাসিনা, আমার নেত্রীর কাছে এটাই আমার দাবি, এই আইনটাকে পুনঃপ্রবর্তন করে, এবং যারা নাকি সাজা পেয়েছিল সেই সাজা কার্যকর করে। যাই হোক, আমি এই বইটার মধ্যে অনেক কিছু উলটপালট তথ্য লেখা আছে, আমি আনছি এই জন্য। এক জায়গাতে আমার কাছে একটা প্রশ্ন আসছে, আপনি কি মনে করেন বঙ্গবন্ধু হত্যার সাথে তার পরিবারের কারো যোগাযোগ ছিল, যারা এখন আপনাকে অভিযুক্ত করছে? আমার নিজেকে রক্ষা করার জন্য আমি কারো নাম নিতে রাজি নই। আমি যে তথ্যের কথা বলেছি, যে কি বলে একটা তদন্ত কথা বলেছি, সেটা হোক, সেই বিচারে সব কিছু বেরিয়ে আসে। এর আগে আমি কোনো কথা বের করে আমি কোনো কিছু বলবো না। তো যাই হোক, আপনারা যদি একটা আরও কারো কাছে যদি প্রশ্ন থাকে, আমি তার উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। আমি পরিষ্কার হতে চাই, আমি ঘুমাতে গেলে ঘুমাতে পারি না, আমার কাছে বঙ্গবন্ধুর মুখটা ফুটে ওঠে। আমি কেন বেঁচে আছি? আমি যদি চলে যেতাম, এই শোনেন, আচ্ছা, আমি যদি চলে যেতাম তাহলে আমি একজন নরকই হতাম। এই দায়িত্বটা আপনাদেরকে দিলাম। আপনারা যদি মনে করেন আমাকে হত্যা করলে আপনারা খুশি হবেন, করেন, আমি বুক পেতে সামনে দাঁড়িয়ে থাকি।